আজ আমরা এসেছি সবুজ পাহাড় আর স্বচ্ছ নীল জলের হ্রদ দিয়ে ঘেরা উদয়পুরে। মেবারে অনেক রাজাই আছেন, তবে মহারানা প্রতাপ সিংকে গল্পের নায়ক বলা যেতে পারে। আজ আমরা চলেছি সেই পরাক্রমশালী মহারানা প্রতাপের বীরত্বের কাহিনী জানতে এবং দেখতে এমন একটি স্থানে যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, সেই পবিত্র হলদিঘাটিতে। উদয়পুর সিটিটাও চারিদিকে পাহাড়ে ঘেরাই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গতকাল তো মাউন্ট আবু পুরো পাহাড়, পুরো শহর ঠান্ডার মধ্যে ছিল। গতকাল রাত্রে উদয়পুরে বৃষ্টি হয়েছে, যার জন্য এখানে প্রচুর ঠান্ডাই আছে। সকালবেলা বেশ ভালোই ঠান্ডা আছে। ভ্রমণ করতে হলে আপনারা সবসময়, যেহেতু এটা বিজি সিটি, খুব সকাল সকাল বেরোবেন। মোটামুটি 6টার মধ্যে বেরোলে রাস্তাঘাট ফাঁকা পাওয়া যাবে, ঘুরতে সুবিধা হবে। আগে আউটসাইডগুলো করে নিলে, যেমন হলদিঘাটি আর তারপরে হচ্ছে প্রতাপ স্মারক, ওই জায়গাগুলো করে নিলাম। কিছুলা লেকটা সকালে বোটিংটা একটু ফাঁকাই থাকে। রাজস্থান আয়তনের দিক থেকে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য। স্থাপত্য, ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের বছরের পর বছর আকর্ষণ করে চলেছে। বেশ কয়েকদিন ধরে আমরা রাজস্থানে আছি। সত্যি রাজস্থানের প্রতিটি কোনায় কোনায় যেন আলাদা এক গল্প, আলাদা এক ইতিহাস আছে। মহারানা প্রতাপ ছিলেন মেবারের একজন হিন্দু রাজপুত রাজা, যিনি মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক হয়ে উঠেছিলেন। এই রাজপুত বীর মহারানা প্রতাপের জন্ম হয় 1540 সালের 9 মে রাজস্থানের কুম্ভলগড়ে সিসোদিয়া রাজপুত পরিবারে। তিনি ছিলেন মহারানা উদয় সিংহের পুত্র। অন্যান্য রাজপুত শাসকরা যখন আকবরের আধিপত্য মেনে নেন, মহারানা প্রতাপ তখন মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, যা হলদিঘাটের যুদ্ধে স্মরণীয় হয়ে আছে। মহারানা প্রতাপ তার বীরত্ব, দৃঢ় সংকল্প এবং স্বাধীনতার প্রতীক হিসাবে ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। মহারানা প্রতাপ সম্বন্ধে আরো জানতে আমরা এখন এসেছি এই হলদিঘাটিতে। হলদিঘাটের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে এবং মহারানা প্রতাপের বীরত্ব গাথা কাহিনী জানতে গড়ে উঠেছে মহারানা প্রতাপ মিউজিয়াম। এখানে যুদ্ধের সময় তার ব্যবহৃত পোশাক, শিরস্ত্রাস্ত্র, ঢাল, তলোয়ার আজও সংরক্ষিত আছে। তার জীবন কাহিনী বিভিন্ন মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। এই মিউজিয়াম প্রত্যহ সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে, আর জনপ্রতি এন্ট্রি ফি 50 টাকা, বড়দের, ছোটদের 25 টাকা। এখানে মোবাইলে ছবি তোলা যাবে। হলদিঘাটের যুদ্ধে যে সকল রাজপুত এবং ভীল যোদ্ধারা মহারানা প্রতাপের সঙ্গে ছিলেন, তাদের উদ্দেশ্যে এই মডেলগুলো তৈরি হয়েছে। (1576 সালে যে হলদিঘাটে যুদ্ধ হয়েছিল, হলদিঘাটের যে গিরিখাতে, সেই গিরিখাত অঞ্চলে
আমরা সেই পাহাড়ে আমরা এসেছি আজ হলদিঘাটে। এইখানে সম্রাট আকবরের সঙ্গে মহারানা প্রতাপ সিংয়ের যে যুদ্ধ হয়েছিল, হলদিঘাটের যুদ্ধ। আমরা এখন এসেছি মহারানা প্রতাপের যে মিউজিয়াম, অর্থাৎ ওনার যে ব্যবহৃত জিনিসপত্র আছে, যে সংগ্রহশালা, সেখানে আমরা এসেছি। তা সেই যুদ্ধে, হলদিঘাটের যুদ্ধে সম্রাট আকবর জয়ী হয়েছিলেন, কিন্তু মহারানা প্রতাপকে উনি বন্দি করতে পারেননি, কারণ ওনার প্রাণপ্রিয় যে ঘোড়া চেতক ছিল, সেই ঘোড়া চেতক নিজের জীবন উৎসর্গ করেছিল নিজের প্রভুকে বাঁচানোর জন্য। এবং উনি সেই চেতক মহারানা প্রতাপকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন সেই যুদ্ধক্ষেত্রে, মানে বন্দি করা থেকে, যাতে বন্দি করতে না পারে মহারানা প্রতাপকে শত্রুপক্ষ, তাকে, তার প্রভুকে নিয়ে পালিয়ে গিয়েছিল নিজের জীবন উৎসর্গ করে। তার আত্মবলিদান সত্যিই চিরস্মরণীয়। আমরা এখন সেই চেতকের সামনেই আমরা দাঁড়িয়ে আছি, একবার দেখিয়ে দিচ্ছি। চেতকের পেছনে মহারানা প্রতাপ এবং তার প্রিয় দুই হাতির স্মরণে নির্মিত মডেল আছে। करने लगे। उनके पास पर्याप्त संपत्ति नहीं थी, तो उनके वित्त मंत्री भामाशाह ने अपनी सारी सुख सुविधा को छोड़कर अपने राजा को स्वयं का धन 25 लाख रुपए व राजकोष में 20,000 अशर्फियां देश के लिए अर्पित, जिससे महाराणा प्रताप ने 12 वर्षों तक अपनी सेना को संगठित किया, सैन्य शक्ति को बढ़ाया और मेवाड़ मातृभूमि को आजाद करवाया, महाराणा को मंजूर करवाया था। इस किले के अंदर 9 मई 1540 ईस्वी में महाराणा प्रताप का जन्म हुआ था। इस किले की ऊंचाई समुद्र तल से 3568 फीट की है। इस किले की दीवार 36 किलोमीटर तक फैली हुई है। इस दीवार का नाम ग्रेट वॉल ऑफ चाइना के बाद द्वितीय पायदान पर दर्ज है। इस किले के अंदर 360 जग प्रसिद्ध महादेव का मंदिर सबसे प्राचीन है। कुंभलगढ़ किला यहाँ से 65 किलोमीटर की दूरी पर है। कृपया अब आप सब पीछे की तरफ देखने की प्राचीन राजधानी चित्तौड़गढ़ का है। इसी किले के अंदर महाराणा प्रताप का बचपन बीता था। इस किले की तलहटियों में महाराणा प्रताप ने अपने गुरु से शिक्षा प्राप्त की थी। ये किला 12 वर्ग किलोमीटर में फैला हुआ है। इस किले पर जब भी विदेशी आक्रांताओं ने आक्रमण किया और उस आक्रमण में कोई भी राजा व सैनिक वीर गति को प्राप्त कर लेते, तो उनकी पत्नियां वीरांगनाएं अपने सतीत्व की रक्षा करने के लिए जलती हुई अग्नि में कूद प्राणों को त्याग देती थी, जिसे हम जौहर कहते हैं। चित्तौड़गढ़ में 3 मुख्य बड़े जौहर हुए थे। प्रथम जौहर 1303 ईस्वी में रानी पद्मिनी ने 16,000 स्त्रियों वीरांगनाओं के साथ जौहर किया, सिर्फ अल्लाउद्दीन खिलजी के कारण। दूसरा जौहर 1535 ईस्वी में गुजरात के शासक बहादुर शाह के आक्रमण के कारण रानी कर्मावती ने वीरांगनाओं के साथ किया। और तीसरा जौहर 1568 ईस्वी में जब अकबर ने चित्तौड़गढ़ पर आक्रमण किया, उसी समय रानी फूलकुंवरी ने 7,000 वीरांगनाओं के साथ जौहर किया। फिर भी अकबर का मन नहीं भरा और अंत में हजारों आम लोगों का कत्लेआम करवाकर उन्हें मौत के घाट उतारा गया। इस किले में देखने योग्य
विजय स्तंभ है, कीर्ति स्तंभ, मीरा मंदिर, जैन मंदिर, कालिका माता मंदिर, भामाशाह हवेली, कुंभाश्याम मंदिर, फतेह प्रकाश महल हैं। ये किला यहां से 140 किलोमीटर दूरी पर है। ये देखते हुए सभी अतिथि आगे की तरफ चले। जब वो शेरपुर पहुंचा तब उसका पता कुंवर अमर सिंह को चला, जो महाराणा प्रताप के पुत्र थे। अमर सिंह ने शेरपुर छावनी पर अचानक आक्रमण कर दिया। उस आक्रमण में मुगल सेना में भगदड़ मच गई। मुगल सेना को अपनी छावनियों को छोड़कर भागना पड़ा। छावनियों के अंदर से लूटा हुआ माल व अब्दुल रहीम खान खाना, जिसकी बेगम आनी खान को बंदी बनाकर महाराणा प्रताप के सामने पेश किया गया। तब अमर सिंह पर महाराणा प्रताप क्रोधित हुए और कहा, जहां से इस नारी को बंदी बनाकर लाए हो, इसे पुनः ससम्मान लौटा कराओ। महाराणा प्रताप ने कहा, हमें नारी से कोई दुश्मनी नहीं है, हमें तो देश विद्रोहियों से दुश्मनी है, जिन्होंने चारों तरफ आतंक फैलाया है। महाराणा प्रताप के आदेश का पालन करते हुए कुंवर अमर सिंह ने उस मुगल नारी को ससम्मान छावनी तक पहुंचाया। इस प्रकार महाराणा प्रताप ने अपने क्षत्रिय राजपूत धर्म का पालन किया और पराई स्त्रियों को मां, बेटी और बहन का दर्जा दिया। ये है महाराणा प्रताप का चरित्र और नैतिक उदारता का परिचय। ये देखते हुए सभी अतिथि आगे की तरफ चले। उसी किले के अंदर की ये घटना है। मेवाड़ की एक ऐसी मां थी जिसने अपने पुत्र का बलिदान देकर राजवंश की रक्षा की थी। उस मां का नाम पन्नाधाय था। पन्नाधाय जाति से गुर्जर थी। वो एक राजकुमार की धाई मां थी। दूसरी तरफ हाथ में तलवार लिए खड़ा ये बनवीर सिंह एक दासी पुत्र है। ये कुंवर उदय सिंह की हत्या करके मेवाड़ की राजगद्दी प्राप्त करना चाहता था। एक रात्रि बनवीर सिंह को मौका मिला। वो राजकुमार उदय सिंह के बड़े भाई विक्रमादित्य सिंह की हत्या करके राजमहल की तरफ आगे बढ़ा। इसकी सूचना पन्नाधाय को लग गई। कुछ समय तक पन्नाधाय चिंतित हुई। तभी पन्नाधाय ने अपने पुत्र चंदन को राजसी कपड़े पहनाकर पलंग पर सुला दिया और उदय सिंह को एक टोकरी के अंदर छिपाकर पत्तों से ढक के महल के बाहर निकालकर गुप्त रास्ते से कुंभलगढ़ भेज दिया। बनवीर सिंह जब तलवार लेकर राजकक्ष में आया तो उसने पन्नाधाय से कड़क आवाज में उदय सिंह के लिए पूछा, तो पन्नाधाय ने चंदन की तरफ इशारा किया। बनवीर ने चंदन को उदय सिंह समझकर चंदन की हत्या कर दी और ये समझने लगा कि मैंने राजकुंवर उदय सिंह को मार दिया। वही राजकुंवर बड़े होकर राजा बने और अपने नाम का उदयपुर नगर बसाया, जो यहाँ से 40 किलोमीटर दूर है। और उन्हीं के पुत्र महाराणा प्रताप हुए, जिन्होंने हल्दी घाटी का युद्ध लड़ा और आज हम लोग उनका इतिहास यहाँ पर देख रहे हैं। ये देखते हुए सभी अतिथि आगे की तरफ चले। ये घटना महाराणा प्रताप की वीरता को दर्शाती है। एक समय नरभक्षी बाघ का आतंक छाया हुआ था। महाराणा प्रताप ने उस बाघ का शिकार कर उस बाघ को मार डाला। ये घटना महाराणा प्रताप की वीरता की प्रतीक है। कृपया अब आप सब पीछे की तरफ देखिए। महाराणा प्रताप ने प्रतिज्ञा की थी कि जब तक अपनी मातृभूमि को शत्रुओं से मुक्त नहीं करा लेता, तब तक न तो मैं महलों में रहूंगा, न किसी धातु के पात्र में भोजन करूंगा, न किसी व्यक्ति के बिछौने पर सोऊंगा। कत्ते ही भोजन के पात्र होंगे, जमीन ही बिछौना होगा। इस प्रतिज्ञा का पालन उन्होंने 21 वर्षों तक जंगलों में रहकर किया। इस दृश्य में देखिए महाराणा प्रताप वृक्ष के नीचे बैठकर पत्तों पर खाना खाते हुए। इसी कारण हम आज भी महाराणा प्रताप को श्रद्धा व सम्मान से याद करते हुए देशभक्ति की प्रेरणा प्राप्त करते हैं।
ये दृश्य महाराणा प्रताप और सुविख्यात स्वामी भक्त घोड़े चेतक के अंतिम मिलन का है। हल्दी घाटी युद्ध के बाद चेतक घोड़े ने 22 फीट के एक बरसाती नाले को पार किया। ये उसी समय का दृश्य है। पास में खड़े महाराणा प्रताप के छोटे भाई शक्ति सिंह हैं, जो पहले मुगल सेना में थे। बाद में वो महाराणा प्रताप की तरफ आए, माफी मांगी और अपना घोड़ा महाराणा प्रताप को दिया। ये देखते हुए सभी अतिथि आगे की तरफ चले। सेना ने हल्दी घाटी के ठीक नीचे मैदान में अपना मोर्चा जमाया। मुगल सेना के हरावत दस्ते द्वारा घाटी में घुसपैठ करने के प्रयास की प्रतिक्रिया स्वरूप महाराणा प्रताप की सेना मुगलों पर टूट पड़ी। प्रताप के हरावत सैन्य दलों का नेतृत्व पठान हाकिम खान कर रहे थे। वीरू राणा, जो राणा पूंजा के नाम से भी जाने जाते हैं, उनके नेतृत्व में भील आदिवासियों ने गोरिल्ला पद्धति से युद्ध करते हुए मुगलों की शक्ति देखते शक्ति सेना में खलबली मच गई। घोड़ों की टापों, हाथियों की चंगारों और तलवारों की झंकारों से चारों तरफ का घटनाक्रम अचानक उस समय बदल गया जब प्रताप ने अपने घोड़े चेतक को पेड़ लगाकर मान सिंह के हाथी पर चढ़ा दिया और उस पर भाले से भरपूर वार किया। मान सिंह हाथे में दुबक गया। हाथी से उतरते समय चेतक की एक टांग कट गई। इस स्थिति को भांपकर महाराणा प्रताप के हमशक्ल सेनापति झालावान ने महाराणा प्रताप से आज्ञा लेकर उनका राजमुकुट धारण किया। मुगल सेना झालावान को महाराणा प्रताप समझकर उन पर टूट पड़ी और झालावान शहीद हो गए। उधर चेतक ने अपने स्वामी को 5 किलोमीटर तक 3 टांगों पर ही लेकर एक बरसाती नाले को पार किया। उसके पश्चात उसके प्राण पखेरु हो गए। इस युद्ध से महाराणा प्रताप के मन पर गहरा प्रभाव पड़ा। परिणाम स्वरूप उन्होंने मुगलों पर विजय प्राप्त करने तक राजगढ़ को छोड़कर सारे मेवाड़ को अपने अधीन कर लिया। कालांतर में महाराणा ने 19 जनवरी 1597 को राणा प्रताप ने मात्र 57 वर्षों पर भोजन करने का प्रण लिया, जिसे उन्होंने जीवन भर निभाया। महाराणा प्रताप ने अपना सैन्य बल बढ़ाकर सर्वप्रथम अरावली पर्वत की घाटियों में बसे दिलेर पर चढ़ाई कर विजय प्राप्त की। इसके बाद कुंभलगढ़ पर भी विजय प्राप्त की।
सिर्फ चित्तौड़गढ़ को छोड़कर सारे मेवाड़ को अपने अधीन कर लिया। कालांतर में महाराणा ने चावड़ों में अपनी राजधानी स्थापित की। 20 जनवरी 1597 को मात्र 57 वर्ष की आयु में इस संसार से प्रयाण किया। हल्दी घाटी का युद्ध एक सांप्रदायिक युद्ध न होकर आत्मसम्मान आप ये प्लांट वगैरह इस पात्र के अंदर ये और भी প্রতাপ মিউজিয়াম দেখার পর আমরা এখন এসেছি হলদিঘাটির যুদ্ধক্ষেত্রে। এই হলদিঘাটি হলো রাজস্থানের উদয়পুরের কাছে আরাবল্লী রেঞ্জের বিখ্যাত গিরিপথ। রাজস্থানের আরাবল্লী পাহাড়ের এই মাটি হলুদ রঙের মাটি, তাই এর নামকরণ হয়েছে হলদিঘাটি। পবিত্র হলদিঘাটি ভূমিতে আছি। হলদিঘাটি যে গিরিখাত, যেখানে মহারানা প্রতাপের সঙ্গে সম্রাট আকবরের যে হলদিঘাটে যে যুদ্ধ হয়েছিল এই যে গিরিখাতের মধ্যে, সেই ভূমিতেই আমরা দাঁড়িয়ে আছি। এই যুদ্ধে মহারানা প্রতাপকে বন্দি করতে পারেননি সম্রাট আকবর। উনি যুদ্ধে জিতেছিলেন, কিন্তু বন্দি তার যে চেতক, যে ঘোড়া ছিল, বিশ্বস্ত ঘোড়া চেতক, এবং তার অত্যন্ত প্রাণপ্রিয় সেই ঘোড়া চেতক, সেই চেতক তার জীবন বাঁচিয়েছিলেন মহারানা প্রতাপের নিজের জীবনকে আত্মবলিদান। আমরা এই হলদিঘাটিতে এসেছি। এই চারিদিকে পাহাড়, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়। একসময়, এখন এই রাস্তা বাঁধানো হয়েছে, একসময় এই গিরিখাতেই মহারানা প্রতাপের সঙ্গে হলদিঘাটের যুদ্ধ। এই জায়গাটার নাম হচ্ছে হলদিঘাট। কত পবিত্র ভূমি এই জায়গাটা। এখানকার মাটিগুলো, যে পাহাড়ি মাটিগুলো নরম, আবার বৃষ্টি হয়েছে, একটু নরমও আছে। তা এই নরম মাটিতে, হলুদ মাটিতে আমরা দাঁড়িয়ে আছি। হলদিঘাটির গিরিপথের এই যুদ্ধস্থলে আমরা এখন আছি। এখানে 1576 সালের 18 জুন মেওয়ারের মহারানা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়, যার নেতৃত্বে ছিলেন অম্বরের রাজা মান সিং। এই যুদ্ধটি রাজস্থানের হলদিঘাটি গিরিপথের এই স্থানেই সংঘটিত হয়েছিল। হলদিঘাটির যুদ্ধে মান সিংয়ের সেনাবাহিনীতে 10,000 সৈন্য ছিল, যার মধ্যে মুঘল এবং রাজপুত উভয়ই ছিল। রানা প্রতাপের সেনাবাহিনীতে মাত্র 3,000 ঘোড়সওয়ার ছিল। এই যুদ্ধে মহারানা প্রতাপের বীরত্ব, দৃঢ় প্রতিরোধ স্বাধীনতা রক্ষার প্রতীক হিসাবে বিবেচিত হয়। মুঘলরা এই যুদ্ধে জয়লাভ করলেও মেবারকে পুরোপুরি অধীনে আনতে তারা ব্যর্থ হয়, কারণ মহারানা প্রতাপ গেরিলা যুদ্ধের মাধ্যমে প্রতিরোধ চালিয়ে যান। এই যে বোর্ডের লেখা আছে হলদিঘাটি। হলদিঘাটির এই নরম পাথুরে মাটি গুঁড়ো করলে হলুদ গুঁড়োর মতন হয়ে যায়, কারণ এই মাটিতে আয়রন অক্সাইডের মতন কঠিন খনিজ পদার্থের উপস্থিতি বেশি। স্থানীয়রা এই মাটিকে পবিত্র তিলক মাটি হিসাবে ব্যবহার করেন।
এই যে এখানে ধোকলা খাচ্ছি, এই ধোকলাটা হচ্ছে এইখানকার খুব ভালো। আর এখানে উদয়পুরে ধোকলাগুলো খেতে খুব ব্রেকফাস্টে খুব ভালো লাগছে। এই যে ধোকলা আমরা গাড়িতে বসে খাচ্ছি, আমাদের সঙ্গে রশিদ ভাই আছে। হ্যাঁ, দাঁড়িয়ে আমরা এখন এইসব কচুরি টচুরি খাচ্ছি, কচুরি, পেঁয়াজ কচুরি। উদয়পুর সিটি থেকে 35 কিমি দূরবর্তী হলদিঘাটি দেখে এখন আমরা চলেছি উদয়পুরের রাজ পরিবারের মনসুন প্যালেস সজ্জনগড়ের দিকে। এটা সজ্জনগড় প্যালেসের সামনে আমরা এসেছি এখন, কিন্তু এইখানে প্রচুর টিকিটের লম্বা লাইন। এখন ঘড়িতে বাজে 4টে বাজে। এই টিকিট কাটা লাইন হবে, দিতে হবে বিশাল লাইন, আবার গাড়ি নিয়ে ওঠার লাইনও দিতে হবে এখানে। হ্যাঁ, বুঝতে পারছি না যাওয়া হবে কিনা। পাহাড়ের নিচে এটি সজ্জনগড় প্যালেসের টিকিটের লাইন। এখান থেকে প্যালেস এবং গাড়ির টিকিট কেটে নিলাম। সজ্জনগড় প্যালেসে এখন দাঁড়িয়ে আছি আমরা, গাড়ির লাইনে দাঁড়িয়ে আছি। এখন এই গাড়ি করে উপরে উঠবো প্যালেসে, 12 কিলোমিটার প্রায় যেতে হবে। এখন সজ্জনগড় প্যালেসে চলেছি আমরা। সজ্জনগড় প্যালেসের টিকিটের মূল্য জনপ্রতি 155 টাকা আর গাড়ি ভাড়া 106 টাকা। পাহাড়ি রাস্তা, এখানে অটো যাবে না, তাই শেয়ার গাড়ি অথবা আপনি বাইক ভাড়া করেও যেতে পারেন। 1884 সালে মহারাজা সজ্জন সিং এই সজ্জনগড় প্যালেস নির্মাণ করেন। এই জায়গাটার উচ্চতা 3120 ফুট। যখন বর্ষা হয় এখানে চারিদিকে মেঘ এসে যায়, চারিদিকে অপরূপ দৃশ্য দেখা যায়। এটি রাজ পরিবারের মনসুন প্যালেস। সজ্জনগড় প্যালেস রাজপুত স্থাপত্যের এক শ্রেষ্ঠ নিদর্শন। এর মার্জিত গম্বুজ, জটিল খোদাই করা স্তম্ভ, অলংকৃত বারান্দা, রাজকীয় হল, বিলাসবহুল কক্ষগুলোর মধ্য দিয়ে ঘুরে বেড়ানোর সময় প্রাসাদের প্রতিটি কোণে সূক্ষ্ম কারুকার্য অত্যন্ত সুন্দর লাগবে। রাজ পরিবারের বর্ষাকালে থাকা এবং শিকার করার জন্য এই মনসুন প্যালেস আরাবল্লী পর্বতের চূড়ায় উদয়পুরের হৃদয়ে রাজকীয় জাঁকজমকের এক আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে। যেহেতু এই প্যালেসটি রাজপরিবারের শিকারের উদ্দেশ্যে ব্যবহার করা হতো, তাই এখানে বিভিন্ন পশু পাখির মডেল সাজানো রয়েছে। উদয়পুর সিটিতে এখন আমরা সজ্জনগড় প্যালেসের উপরে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর প্যালেসটা, আর এখানে খুব বৃষ্টি হচ্ছে এখন। এখানে আসতে হলো, আমাদের টিকিট করলো হচ্ছে আমরা পার হেড 174 টাকা করে, আর 120 টাকা হচ্ছে মেইন গেট থেকে। এই প্রায় 5-6 কিলোমিটার পাহাড়ের উপরে গাড়িতে করে আমরা এলাম, 120 টাকা পার হেড গাড়িতে। এটা হচ্ছে সজ্জনগড় প্যালেস, আর ভিউটা দেখিয়ে দিচ্ছি। বর্ষাকালে সজ্জনগড়ের এই মনসুন প্রাসাদ দেখলে মনে হবে যেন এক জলছবি। বৃষ্টির জলে পাহাড়ের সবুজ গাছপালা, ফতেসাগর লেক আরো জীবন্ত হয়ে উঠেছে। ঘোর বর্ষায় রাজস্থানকে দেখলে মনে হবে যেন রূপকথার এক রাজ্য। এই জায়গাটা উদয়পুরের সবচেয়ে সুন্দর এক ভিউ পয়েন্ট। পাশাপাশি ডান দিকে পিছোলা লেক আর বাম দিকে ফতেসাগর লেক। দূরে সিটি প্যালেস, এটা লেক প্যালেস আর জগমন্দির প্যালেস। এই প্যালেস থেকে ভিউটা দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। সজ্জনগড় প্যালেসের ছাদ থেকে উদয়পুরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার মতন। রাজস্থানের প্রাকৃতিক ঐতিহ্যের এক চিরন্তন সৌন্দর্যের ঝলক দেখা যায় এইখান থেকেই। উদয়পুরকে বলা হয় সিটি অফ লেক।
বা হ্রদের শহর। বৃষ্টির জলে সমস্ত হ্রদ ভরে গিয়ে আরো সুন্দর হয়ে উঠেছে। রাজস্থান বললেই মনে আসে রাজা রাজাদের প্রাসাদ, দুর্গ, মরুভূমি, উট আর সেখানকার রঙিন সংস্কৃতি। বর্ষায় সেই রুক্ষ শুষ্ক রাজস্থানের প্রাকৃতিক সৌন্দর্য আরো মনোরম হয়ে ওঠে। এই রাজপ্রাসাদের প্রাঙ্গণে ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে রাজস্থানের প্রাণবন্ত সংস্কৃতিকে উপভোগ করুন মনের আনন্দে। এখন আমরা চলেছি সজ্জনগড় রোডে অবস্থিত উদয়পুরের নতুন আকর্ষণগুলোর মধ্যে একটি মোম জাদুঘর বা ওয়াক্স মিউজিয়ামের দিকে। এই ওয়াক্স মিউজিয়ামটি মূলত বিনোদনের জন্য তৈরি একটি জাদুঘর, যেখানে বিখ্যাত ব্যক্তিত্বদের মোমের মূর্তি রাখা আছে। ওয়াক্স মিউজিয়াম ছাড়াও বিভিন্ন অ্যাকশন সিনেমা, হরর শো, আয়নায় গোলক ধাঁধা বা ভুলভুলাইয়ার মতন বিনোদনের আরো উপকরণ আছে। এখানে কম্পোজিট টিকিট কাটতে পারেন অথবা শুধুমাত্র ওয়াক্স মিউজিয়াম দেখতে পারেন। টিকিট মূল্য জন প্রতি 150 টাকা আর কম্বো টিকিট 350 টাকা। ওয়াক্স মিউজিয়াম দেখে আমরা এখন এগিয়ে চলেছি ফতেসাগর লেকের পাশ দিয়ে। উদয়পুরে এতগুলো লেক আছে, তাই উদয়পুরকে লেক সিটি বলা হয়। 1678 সালে মহারাজা জয় সিং এই ফতেসাগর লেক তৈরি করেন। এই লেকের নাম ফতেসাগর হওয়ার কারণ, লেক নির্মাণের 200 বছর পর মহারানা ফতেহ সিং 1889 সালে এই লেকে একটা বাঁধ নির্মাণ করেন। সেই বাঁধ নির্মাণের পর এই লেকের নামকরণ হয় ফতেসাগর লেক। প্রায় 2.5 কিলোমিটার লম্বা এই লেক আর 1.5 কিলোমিটার চওড়া। উদয়পুরের এই সব লেকের জল পরিশোধন করে পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া কৃষিকাজে, শিল্পে এবং অন্যান্য সকল কাজে জলের উৎস হলো এই ফতেসাগর লেক। হ্রদের শান্ত জলে নৌকায় বসে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার মতন।
সন্ধ্যের সময় এই লেকের ধারে বসে এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। ফতেসাগর লেক দেখে এখন আমরা এসেছি সহেলিও কি বাড়িতে। উদয়পুরে এখন আমরা এসেছি সহেলিও কি বাড়ি, যেটা এখানে রাজা তার সখীদের জন্য বানিয়েছিল এই সহেলিও কি বাড়ি। এখানে আমরা এখন এসেছি, 6:45 বাজে। এখানে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও আমরা এসেছি। এটা আজকে আমাদের লাস্ট ট্রিপ। এটি হলো সহেলিও কি বাড়িতে প্রবেশের টিকিট কাউন্টার। জনপ্রতি 30 টাকা টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। ওয়েলকাম ফাউন্টেন। সহেলিও কি বাড়ি এটা তৈরি হয়েছে রাজা, রানী এবং রানীর সখী এবং রাজার নিজেরও সেই সমস্ত সব সঙ্গী সাথীদের জন্য এই বাড়িটা বানিয়েছিল। সহেলিও কি বাড়ি হলো রাজস্থানের উদয়পুরে অবস্থিত একটি ঐতিহাসিক বাগান, যার অর্থ হলো সখীদের বাগান। মহারানা সংগ্রাম সিং এটি নির্মাণ করেন। এটি এমন একটি জায়গা যেখানে রাজকীয় মহিলারা এবং তাদের সঙ্গীরা সময় কাটাতেন। 1400 থেকে 1600 শতাব্দীতে এটি নির্মাণ করা হয়েছিল। শাহজাহান যেমন মুমতাজের জন্য তাজমহল নির্মাণ করেছিলেন, তেমনি মেবারের রাজা তার রাজমহিষীর 48 দাসীর মনোরঞ্জনের জন্য এই শ্যামল সবুজ বাগান তৈরি করে। এটা হচ্ছে ফতেসাগর লেক থেকে এই জলগুলো এখানে নিয়ে এসে, এটা ন্যাচারাল ভাবে, কোনো পাম্পিং করে নয়, ন্যাচারাল ভাবে এই ফাউন্টেনটা তৈরি হচ্ছে। ফাউন্টেন মনে হবে যেন এটা কোনো পাম্প দিয়ে এটা করা হয়েছে, কিন্তু তা নয়, এটা ন্যাচারাল ভাবে হচ্ছে। এই বাগানের চারিদিকের সবুজ প্রকৃতির মধ্যে এমনভাবে ঝর্ণা সৃষ্টি হয়েছে যেখানে চোখ বন্ধ করলে মনে হবে বুঝি শ্রাবণের ধারা চারিদিকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে। রানী এবং তার সখীরা উদয়পুরের তপ্ত আবহাওয়াতে যেন শ্রাবণ মাসের বৃষ্টি মুখর দিন অনুভব করত। আমরা এখানে সহেলিও কি বাড়ি আমরা দেখলাম উদয়পুরে। এটা আজকে আমাদের শেষ ট্যুর উদয়পুরে। কাল সকালবেলায় আমরা ভোর 6টার ট্রেন ধরে আমরা চলে যাব চিতোরগড়। সুতরাং এই উদয়পুর খুব ভালো লাগলো আজকে। সারাদিনে বৃষ্টির মধ্যে ঘুরছি। সকাল থেকে আমরা গিয়েছিলাম হলদিঘাটি, তারপরে সিটি প্যালেস, ভজনগড় প্যালেস এবং আরও বেশ কিছু কিছু জায়গায় আমরা ঘুরলাম। ওয়াক্স মিউজিয়ামে দেখলাম একটু আগে। এখন আমরা এই সহেলিও কি বাড়ি দেখলাম। এগুলি যে ন্যাচারাল ফাউন্টেন, ফতেসাগর লেক থেকে এই জলগুলো নিয়ে আসা হচ্ছে, পাইপে করে নিয়ে এসে প্রেশারে এটা নর্মালিভাবে উঠছে, এখানে কোনো পাম্প লাগানো নেই। খুব ভালো লাগলো। মোটামুটি উদয়পুর ভালো লাগলো। বৃষ্টির মধ্যেও সারাদিন ধরেই ঘুরছি, কারণ ছাতা একটা এনেছিলাম। 3 জন লোককে তো আর ছাতায় অতটা হয় না। ওই বৃষ্টিতে সবাই ভিজছে, আমিও ভিজলাম। এইভাবেই চললো আজকে দিনটা। পরবর্তী পর্বে আমরা দেখব লেক সিটি উদয়পুরের বিখ্যাত সিটি প্যালেস, পিছোলা লেকে বোটিং এবং জগমন্দির প্যালেস, এছাড়া আরো অনেক কিছু।